আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, রোটারি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগত। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তোমাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আমরা এই প্যান্ডামিকের সময় চেষ্টা করেছি তোমাদের অ্যাসাইনমেন্ট, বিভিন্ন অর্পিত কাজ এবং অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সিলেবাসটা একটু সমাপন করার। তো তারই ধারাবাহিকতায় তোমরা জানো যে আমরা তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিচ্ছি এবং তোমাদের হোম টেস্টের ব্যবস্থাও করেছি। অলরেডি বাংলা তোমাদের পরীক্ষা হয়ে গেছে অর্ধবার্ষিক। তো আজকে আমরা যে চ্যাপ্টার থেকে শুরু করব সেটা হচ্ছে প্রাক বার্ষিকের যে চ্যাপ্টারগুলি আছে সেখান থেকে আমরা শুরু করব। যেহেতু আমাদের বাংলা পরীক্ষা হয়ে গিয়েছে, মানে আমরা অর্পিত কাজগুলি অ্যাসাইনমেন্টের পাশাপাশি তোমাদের যে হোম টেস্টটা নিয়েছিলাম সেটা অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসের আলোকেই তোমাদের নেওয়া হয়েছিল এবং যেটুকু তোমাদের প্রশ্ন করা হয়েছে তার মধ্যে তোমাদের অনলাইন ক্লাস দিয়ে সেইগুলি করানো হয়েছে। তো তারই ধারাবাহিকতায় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা আজকে পড়ব হচ্ছে, আমাদের আজকের পার্ট হচ্ছে সবার আমি ছাত্র কবিতাটি আমরা পড়ব। এই কবিতাটি লিখেছেন হচ্ছে সুনির্মল বসু। প্রিয় শিক্ষার্থী, আসলে আমরা স্কুলে, কলেজে বা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করি প্রত্যেকেই কিন্তু ছাত্র বা ছাত্রী, কিন্তু আসলে এই বিদ্যালয় ভিত্তিক বা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়লেই কিন্তু আমরা শুধু ছাত্র নয়, আসলে এই বিশ্ব হচ্ছে একটি বিরাট পাঠশালা বা শিক্ষালয়। সেখানে আমরা প্রতি মুহূর্তে কিন্তু সবাই শিখছি। তার মানে সেই হিসাবে ধরলে কিন্তু আমিও তোমাদের মতো একজন ছাত্র, শিক্ষার্থী। আমিও তোমাদের মতো একজন শিক্ষার্থী, কারণ প্রতি মুহূর্তেই আমরা কি করছি, পৃথিবী থেকে, প্রকৃতি থেকে বিভিন্ন ধরনের শিক্ষা গ্রহণ করছি। তো এই যে প্রকৃতিভিত্তিক শিক্ষা সেই সম্পর্কিত একটি কবিতা আজকে আমরা পড়ব। জানো, আগেই বলেছি আমরা একটু সুনির্মল বসু সম্পর্কে, যে কবি তার সম্পর্কে একটু জেনে নিই। সুনির্মল বসু, দেখো, উনি 1902 সালে বিহারে জন্মগ্রহণ করেন। 1902 সালে উনি বিহারে জন্মগ্রহণ করেন, কিন্তু ওনার পৈতৃক নিবাস ছিল ঢাকার বিক্রমপুরে এবং 1957 সালে এই কবি মৃত্যুবরণ করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ রয়েছে কিছু, সেই উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে অন্যতম হচ্ছে ছানা বড়া, বেড়ে মজা, হইচই, হুলস্থুল, কম শেখা, পাতারি ইত্যাদি। আমাদের কিন্তু শিক্ষার্থীরা এই উল্লেখযোগ্য গ্রন্থগুলি সম্পর্কে জানতে হবে। আরও জানতে হবে আমাদের কবির যে জন্ম মৃত্যু, কি বলেছি, 1902 সালে উনি বিহারে জন্মগ্রহণ করেন এবং ওনার পৈতৃক নিবাস ছিল কোথায়? ওনার পৈতৃক নিবাস ছিল বাংলাদেশি বিক্রমপুরে। তো এইগুলি না জানলে কিন্তু আমরা কি করতে পারবো না, বহু নির্বাচনী যে অংশটা রয়েছে সেই অংশের উত্তরটি কি করতে পারবো না, খাতায় লিখতে পারবো না। তো আমরা অবশ্যই কবি সম্পর্কে জানবো, কবির উল্লেখযোগ্য গ্রন্থ, কবি কোথায় জন্মগ্রহণ করেছেন, তার পৈতৃক নিবাস কোথায় এবং তার মৃত্যুবরণের সালও আমাদেরকে কি করতে হবে, জানতে হবে, মুখস্থ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি জানি তোমরা অবশ্যই কি করছো, তোমাদের বিগত সময়ে বলা হয়েছে ক্লাসগুলিতে তোমরা কি করবে, অবশ্যই অনলাইন ক্লাস চলাকালে অবস্থায় তোমরা ক্লাস নোট গ্রহণ করবে। মানে কি, যে পাঠ্য টেক্সট বইটা আছে তাকে কি করবে, একটি কলম দিয়ে আন্ডারলাইন করবে এবং বাইরে আমি যে কথাগুলি বলি জ্ঞানের উত্তর, একটু আগে যেমন বললাম যে কবি কোথায় জন্মগ্রহণ করেছে, কবি পৈতৃক নিবাস কোথায়, উল্লেখযোগ্য গ্রন্থ কোনগুলি, এগুলি অবশ্যই তোমরা কি করবে, আন্ডারলাইন করবে। এটুকু পড়লে তোমার কবি পরিচিতি সম্পর্কে, সুনির্মল বসু সম্পর্কে তোমার কিছুটা তুমি নিজেও ধারণা পাবে। আবার কি হবে, এক্সামের সময় তোমার যে বহু নির্বাচনী কোশ্চেনগুলি আছে তার উত্তরটি তুমি সঠিকভাবে কি করতে পারবে, খাতায় লিখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে কবিতাটি পড়ছি সেটা আমি একটু পাঠে যাব
এবং প্রতিটি লাইন ধরে আমি তোমাদেরকে চেষ্টা করব বোঝানোর। তোমরা অবশ্যই টেক্সট বইটি নিশ্চয়ই কাছে নিয়েছো এবং সেটি নিয়ে ভালো করে দেখবে। দেখো, সবার আমি ছাত্র সুনির্মল বসু, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মতো আমি বায়ুর কাছে পাইরে। প্রথমেই দেখো, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। তা আমি প্রথমেই কি বলেছি যে আমরা সবাই শিক্ষার্থী, আমিও একজন শিক্ষার্থী। আমি প্রতি মুহূর্তে কি করছি, নতুন কোনো না কোনো কিছু পৃথিবী থেকে শিখছি। তো এই যে আকাশ পৃথিবী এই সব কিছুই কি আমার শিক্ষার স্থানকাল। তো এখানে কি বলেছে, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে। আকাশ কি বিশাল আকাশ, আমরা আকাশটা দেখতে পাই, কিন্তু এর শেষ সীমা কোথায় এটা কি করতে পারি না, আমি দেখতে পাই না। তো এই যে আকাশ, এত বড় আকাশ, এই আকাশের মতো আমাকে কি করতে, আকাশ আমাকে কি শিক্ষা দেয়, যেন আমি উদার হই, মানুষের প্রতি উদার হই, মানে কি মহৎ হই, তাই না? আমি মহৎ হই কার মতো, আকাশের মতো। আকাশ কি করছে, আমাকে কি আচ্ছন্ন করে রাখছে, এবং সে কিন্তু কোনো সীমাবদ্ধতা রাখেনি। সেটাই বলেছে যে আকাশের মতো যেন আমরা উদার হই। কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। কর্মী কি বলতো? কর্মী আমরা সাধারণত কি বুঝি, যে কাজ করে, যে কোনো কিছু করে, সেই হচ্ছে কি কর্মী। যে বাতাস কি করছে, প্রতিনিয়ত কি করছে, বয়ে যাচ্ছে, এবং এই যে বয়ে যাওয়া, এ থেকে কিন্তু আমরা কি করি, আমরা শীতল হই বাতাস থেকে। তাছাড়া বায়ু থেকে, বায়ু মানে হচ্ছে বাতাস, আমরা তার থেকে অক্সিজেন নিই, ঠিক কি না? তো এই যে কর্মী হওয়া, প্রতি মুহূর্তে কাজ করার যে অনুপ্রেরণা, সেটা আমরা এই কর্মী হওয়ারটা আমরা কার থেকে পাই, বায়ুর থেকে পাই। পাহাড় শিখায় তাহার সমান, হয়ে যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে। কি বলেছে, পাহাড় শিখায় তাহার সমান। পাহাড় কি অনেক উচ্চতা সম্পন্ন একটি প্রকৃতি। তো এই পাহাড় আমাদেরকে কি শেখাচ্ছে, পাহাড় দেখবে যে একদম অবিচল, যে কোনো ঝড় ঝঞ্ঝা যাই হচ্ছে তার মধ্যে কি হচ্ছে, সে স্ট্রংলি একদম সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তো এই পাহাড় আমাদেরকে কি শেখাচ্ছে, যেন আমরা যে কোনো বিপদে ঝড় ঝঞ্ঝায় কি হয়ে যায়, ভেঙে না পড়ি, একদম সোজা মৌন হয়ে দাঁড়িয়ে থাকি। এবং খোলা মাঠ যে, সে কি হচ্ছে একদম খোলা চারিপাশ, দিল খোলা হই ভাইরে। দিল খোলা মানে একদম মন খুলে, আশ খুলে, এই খোলা মাঠ আমাদেরকে সেই উপদেশটাই দেয়, অনুপ্রেরণা দেয়, বা অনুরোধ জানায় যে আমরা যেন তারই মতো মন খোলা হই, আমাদের মনের থেকে যেন মধ্যে যেন কোনো সংকীর্ণতা না থাকে, ছোট না হই আমরা। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। এই যে ত্যাগের ইতিহাস, এই ত্যাগের ইতিহাসের মধ্যে কিন্তু সূর্যের ভূমিকা অনেক বেশি। সে কি করে, সূর্য কি করে, দেখো প্রচণ্ড তাপ দিয়ে, আসলে প্রত্যেকটা প্রাণ শক্তির উৎস কিন্তু সূর্য। তো সূর্য কি করে, প্রতিটা তাপে নিজেকে জ্বালাতে থাকে, এবং নিজেকে জ্বালিয়ে সে কি করছে, নিজেকে জ্বালিয়ে আমাদেরকে, আমাদের প্রাণ শক্তিকে রক্ষা করছে। তো এই সূর্য যে তার যে আপন তেজে জ্বলে যে অপরের উপকার করা, অন্যের প্রতি মহৎ হওয়া, সেই যে ত্যাগের ইতিহাস, সেটা কিন্তু সূর্য আমাদেরকে শেখায়। এবং এই ত্যাগের ইতিহাসের ক্ষেত্রে সূর্যের নামটা সবার আগে। আর চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। চাঁদের আলোয় আমরা কি উপমা দেই বলো তো, মায়াময় চাঁদ, কোনো সুন্দর কিছু দেখলেই আমরা কি বলি, চাঁদের মতো সুন্দর। এবং চাঁদের আলোয় উদ্ভাসিত হয়ে প্রত্যেকেই আমরা কি হই, আনন্দিত হই। তো এই যে চাঁদ, সে আমাদের কি করে, আমাদেরকে মনকে রাঙিয়ে তোলে এবং আমাদেরকে হাসতে শেখায়, মধুর কথা, সুন্দর সুন্দর কথা বলতে। আমরা যখন এই চাঁদের আলোয় কি হয়, প্রিয়জনের সম্মুখীন হই, সবসময় আমাদের কি হয়, পরিবারের সাথে আমাদের ভালো লাগে, এবং এই ভালো লাগা থেকেই কি হয়, এই ভালো লাগা থেকে আমরা সুন্দর করে কথা বলি, আনন্দিত হই। তো এই সূর্য যেমন আমাদের প্রাণ শক্তি দেয়, আর চাঁদ কি করে, আমাদেরকে ভালোবাসতে শেখায় এবং কি মধুর কথাগুলি বলতে শেখায়। ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তরে হোক রত্ন আকার, নদীর কাছে শিক্ষা পেলাম
আপন বেগে চলতে। সাগর কি বলল? সাগর কি ইঙ্গিত দেয়? অন্তর হোক রত্ন আকার। সাগরকে আমরা কি দেখি? উপর থেকে শুধু জলরাশি। এই জলরাশিময় সমুদ্র সাগর, তার তলদেশ কিন্তু ঐশ্বর্যপূর্ণ, তাই নয় কি? এবং সেটা কিন্তু উপর দিয়ে থাকে, সে প্রবাহমান। উপর থেকে সে যে এত ঐশ্বর্যবান তা কিন্তু সে কি করছে না, প্রকাশ করছে না। উপর থেকে বোঝার উপর নেই, তার কি ভেতরটা ঐশ্বর্যপূর্ণ। তো সাগর আমাদেরকে কি ইঙ্গিত দেয়? ইঙ্গিত মানে হলো কি, সংকেত দেয় যে তুমি ঐশ্বর্যপূর্ণ হোক অন্তর, তোমার ভেতরটা হোক ঐশ্বর্য। বাহ্যিক প্রকাশের কিছু নয়, তোমার অন্তরটার যেন ঐশ্বর্যপূর্ণ হয়। রত্ন মানে হচ্ছে কি, মূল্যবান সম্পদ। সেই মূল্যবান সম্পদ সম্পন্ন হয় তোমার অন্তর। তোমার অন্তর যদি সুন্দর হয় তাহলে কি হবে? তুমি নিজেও সুন্দর হবে। কারণ মানুষের অন্তর্গত সৌন্দর্য হচ্ছে তার বাহ্যিক সৌন্দর্যের বহিঃপ্রকাশ। দেখবে যে একটি শিশু যখন জন্ম নেয়, একটু বড় হয়, তো শিশুটির গায়ের রং যেমনই হোক, প্রত্যেকটা শিশুকেই কিন্তু, বা দেখতে তার আকার আকৃতি যেমন হোক, প্রত্যেকটা শিশুর হাসি কিন্তু আমাদের সুনির্মল লাগে, পবিত্র লাগে, ভালো লাগে। কেন বলো তো? কারণ শিশুরা হচ্ছে কে? শিশুদের মনটা হচ্ছে পবিত্র, তার অন্তরের সৌন্দর্যে সে কি হচ্ছে? আলোকিত। তো তার এই অন্তরের সৌন্দর্যের জন্যই কিন্তু তাকে ভালো লাগে। তো এই সমুদ্র কিন্তু আমাদেরকে সেই শিক্ষাটাই দিচ্ছে, সাগর, যে তোমার অন্তরটা যেন রত্ন দ্বারা পরিপূর্ণ হয়, সুন্দর হয়। তাহলেই তুমি কি হতে পারবে? সুন্দর হতে পারবে, আকর্ষণীয় হতে পারবে। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। নদী কি সব সময় প্রবাহমান চলতে থাকে, সে তার নিজের যে যেমনই। এই নদীর মধ্যে থেকে কিন্তু আমাদের নদীর আশপাশ দিয়ে কি হয়েছে? সভ্যতা গড়ে উঠেছে। তো বিভিন্ন রকমের নৌযান চলছে, কেউ মাছ ধরছে, সবাই যে যার কাজ করছে। কিন্তু নদী কিন্তু কি নেই, প্রবাহমান সব সময়, সে কিন্তু থেমে থাকে না। এই যে তার মধ্যে এত কিছু কর্মযজ্ঞ চলছে, তার জন্য কিন্তু তার প্রবাহ একটুও থেমে যায়নি। তাহলে নদী আমাদেরকে কি শিখিয়েছে? নদী শিখেছে যে তুমি তোমার কাজ করে যাও, তুমি তোমার কর্মযজ্ঞ চালিয়ে যাও, তাতে তোমার যতই বাধা বিঘ্ন যাই আসুক না কেন, তুমি থেমে যাবে না। স্থবিরতার মানে কিন্তু জীবন না, স্থবিরতা মানে থেমে যাওয়া। আর থেমে গেলে কি হয়? জীবনটা কি হয়ে যায়? অর্থহীন হয়ে যায়। তো তুমি যতক্ষণ পর্যন্ত চলমান, যতক্ষণ পর্যন্ত প্রবাহমান, ততক্ষণ পর্যন্তই কিন্তু তুমি সচল মানুষ। তো আমরা এই যে সবসময় নিজের কর্মকে চালিয়ে যাওয়ার বা অনুপ্রেরণা হিসেবেও কিন্তু আমরা নদীর কাছ থেকে এই যে প্রবাহের, সবসময় প্রবাহের এই যে উপদেশ, সেটা আমরা নদ নদীর কাছে পেয়ে থাকি। দেখো, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ এলো দীক্ষা। কি বলেছে? মাটির কাছে সহিষ্ণুতা। মাটিটা দেখো, মাটির মধ্যে আমরা কি করি? যখন কোনো কিছু রোপণ করার জন্য মাটিকে কাটছে, মাটি কি উঠে ফেলে আমরা কি করতেছি? স্থাপনা করছি। মাটির উপরে যাই করা হোক না কেন, মাটি কিন্তু একদম নিশ্চুপ। তো তার যে সহিষ্ণুতা, একদম মাটির কথায় আছে যে মাটির কোনো শত্রু নাই। কারণ কি? বা বোবা এবং মাটি, কারণ মাটি কি এই যে এত কিছু করা হচ্ছে তার উপর দিয়ে, সে কিন্তু কি তার মধ্যে কোনো পরিবর্তন নাই। তাহলে এই যে, তাহলে কি হবে? সহিষ্ণু হতে, সহ্য করতে, ধৈর্য ধারণ করতে। সহিষ্ণুতা হচ্ছে ধৈর্য ধারণ করা। তুমি যদি ধৈর্য ধারণ করো তাহলে কি করবে? তুমি অবশ্যই তুমি তোমার ডেস্টিনেশন বা গন্তব্যে পৌঁছতে পারবে। এবং সেই শিক্ষাটা তুমি যদি গন্তব্যে পৌঁছতে চাও, তাহলে তোমাকে অবশ্যই কি হতে হবে? সহিষ্ণু হতে হবে, ধৈর্যশীল হতে হবে। তো ধৈর্যশীলতার এই শিক্ষাটা কিন্তু আমরা এই মাটির কাছ থেকে পাই। আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। মানে আমার যে কাজ, আমার যে লক্ষ্য, সেটার মধ্যে আমি কি থাকবো? অবিচল থাকবো। কার মতো? পাষাণের মতো। পাষাণ কি বলতো? পাথরের মতো শক্ত, যার তোর কি ঠিক যে আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য আমি কঠিন থাকবো, সেখানে অন্য কোনো মত আমি কি করব না, গ্রহণ করব না। ঝর্ণা তাহার সহজ গানে
গান জাগালো আমার প্রাণে, শ্যাম বনানী সরলতা আমায় দিল ভিক্ষা। কি বলেছে? ঝর্ণা পাহাড় সহজ গানে গান জাগালো আমার প্রাণে। ঝর্ণা জানো যে কুলকুল করে সব সময় বয়ে চলেছে অনিবিরত। আমরা যখন এই যে একটু আগে চাঁদের উপমা দিয়েছি, এখন ঝর্ণার কাছে যখন যাই, নদীর যখন প্রকৃতির যখন এই রূপ দেখি, তখন আমরা কি হই? উদ্ভাসিত হই প্রকৃতির সৌন্দর্যে। নিজের মন কি হয়? প্রফুল্ল হয়, আমাদের ভালো লাগে। আমরা আসলে কিন্তু প্রকৃতিকে ছাড়া আমরা না, প্রকৃতির সাথে এই মূলত সুনির্মল বসু সবার আমি ছাত্র কবিতাটিতে কি করেছে? প্রকৃতির সাথে মানুষের যে একাত্মতা, যে হৃদ্যতা, সেই কথাই কিন্তু এই কবিতায় বলেছেন। এই যে ঝর্ণা, ঝর্ণা কি করে? সহজ সরল প্রাণে সবসময় বয়ে চলে, তার মধ্যে তার একটা প্রাণ জাগে, তাই নয় কি? শ্যাম বনানী সরলতা আমায় দিল ভিক্ষা। আর শ্যামল, এই যে ঝর্ণার পাশাপাশি যে শস্য শ্যামলা বন রয়েছে, সে কি করছে? প্রতি মুহূর্তে আমাদেরকে দিচ্ছে। আমরা কিন্তু প্রকৃতিকে কিছু যেটা দিচ্ছি, তার থেকে প্রকৃতি সবসময় আমাদেরকে কি হচ্ছে? উদার হস্তে দিচ্ছে। ফল ফুল, তারপরে প্রকৃতি বৃক্ষ না থাকলে কিন্তু আসলে আমরা বেঁচে থাকবো না, প্রকৃতিও থাকবে না, আমরাও থাকবো না। আমরা একে অপরের পরিপূরক, তাই নয় কি? একজন না থাকলে আরেকজন কি হয়ে যাবে? বিলীন হয়ে যাবে। তা আমাদের এই যে বিলীন হয়ে যাওয়া, তাহলে প্রকৃতি আমাদের প্রতি মুহূর্তে কী করছে? দান করে যাচ্ছে। তাই প্রকৃতির থেকে আমরা যে দানের শিক্ষা, যে কাউকে ভিক্ষা বলতে এখানে দানটাই বোঝানো হয়েছে, এবং সেটা আমরা দিব। আমরা কোনো কিছু কি করব না? গ্রহণ করব না, আমরা শুধু দিয়ে যাব। দেখো, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে, সন্দেহ নাই মাত্র। কি বলেছে? বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। এটা আমি শুরুতেই বলেছি যে তোমরা বিদ্যালয় স্কুল কলেজে পড়লে তোমরাই যে সবাই ছাত্র, তা কিন্তু না। আমরা সবাই এক হিসাবে শিক্ষার্থী। কি হিসাবে? প্রতি মুহূর্তেই আমরা কি করছি? এই বিশ্ব একটা বিশাল পাঠশালা, প্রকৃতি থেকে সে প্রতিটি উপাদান থেকেই আমরা শিখছি। এই যে শিক্ষা গ্রহণ, এবং এই শিক্ষার ক্ষেত্রে সবার আমি ছাত্র, মানে কি? যেহেতু সবার কাছে আমি শিখছি, তাহলে সবারই আমি ছাত্র। নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এক এক সময় সে দিন নাই রাত নাই, প্রতিনিয়ত কি করছি? আমরা শিখছি। এবং এই পৃথিবীর যে একটা বিরাট খাতা, শুধু পুস্তক, তার পাতায় পাতায় যেন সেই সব কৌতূহলের সমস্ত কিছু লিপিবদ্ধ হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই যে একটু আগে যে কবিতাটি পড়লাম, এই কবিতাটি পড়তে গিয়ে আমরা কিছু নতুন শব্দের সাথে পরিচিত হয়েছি। এখন আমরা সেই শব্দগুলি দেখে নিব। দেখো, এখানে লেখা আছে দিল খোলা। দিল খোলা হচ্ছে মুক্ত মন। মুক্ত মন মানে হচ্ছে কি? খোলা মন। তোমার মনের মধ্যে কোনো সংকীর্ণতা নেই, তুমি মন খুলে সব কিছুই কী করতে পারছো? সব কিছুই তুমি মন খুলে সব কিছু গ্রহণও করতে পারছো, এবং তোমার মনের ভিতরে যে আছে সেটাও তুমি অন্যকে, তুমি যেটা শিখলে সেটাও তুমি অন্যকে দিতে পারছো। মন্ত্রণা, মন্ত্রণা হচ্ছে উপদেশ। কাউকে তুমি একটি ভালো উপদেশ দিলে, কোনো কথা বললে, সেটাই হচ্ছে মন্ত্রণা। সহিষ্ণুতা, সহিষ্ণুতা হচ্ছে সহ্য করার ক্ষমতা। হঠাৎ করে উত্তেজিত হয়ে যাবে না, এক একজন এক এক মত দিবেই, সেই মতভেদ থাকবেই, সেই প্রত্যেকটি বা পরিবর্তন থাকবেই, সেই পরিবর্তনকে আমি কি করব? সহজভাবে গ্রহণ করব। এটাই হচ্ছে সহিষ্ণুতা। পাষাণ, পাষাণ মানে হচ্ছে পাথর, কঠিন শান। শ্যাম বনানী, সবুজ বন জঙ্গল, এটাকেই বলা হয়েছে কি? শ্যাম বনানী। তো প্রিয় শিক্ষার্থী, আমরা নিশ্চয়ই শব্দার্থগুলি জানলাম, নতুন যে শব্দ পড়েছি। এখন আমরা একটু পাঠ পরিচিতিতে যাব, দেখি আমরা যে পাঠ পরিচিতিতে কী লেখানো হয়েছে। তার আগে আমি বলবো তোমাদের যে এই পাঠের উদ্দেশ্য কী। শিক্ষার্থীদের সততা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করাই হচ্ছে এই কবিতাটি পাঠের উদ্দেশ্য। এখন আমরা একটু পাঠ পরিচিতিটা দেখব। দেখো, জন্মগতভাবে বেঁচে থাকার জন্য মানুষ প্রকৃতির উপর নির্ভরশীল।
মানবিক ও নৈতিক শিক্ষা লাভের প্রকৃতি সবচেয়ে বড় সহায়ক শক্তি। আকাশের অসীমতা আমাদের উদারতা শেখায়, আমাদের কর্মপ্রেরণা বড় উৎস নিরন্তর বায়ু প্রবাহ। পাহাড়ের উচ্চতা আমাদের উদারতা শিখতে উৎসাহ যোগায়। আত্মত্যাগের আরেকটি বড় উদাহরণ হচ্ছে সূর্য। সে তার নিজের আলো দিয়ে সবাইকে আলোকিত করে। সাগর তার বুকে যুগ যুগ ধরে বিশাল রত্নভাণ্ডার সংরক্ষণ করে নীরবে মানব কল্যাণ করে যায়। নদী আমাদের গতিশীল থাকার শিক্ষা দেয়। গতিময় ঝর্ণা মনকে ভিতর থেকে চলমান রাখতে সাহায্য করে। সবুজ বন আমাদের মনকে রাখে সজীব। মাটি নিজে যেমন সব কিছু সহ্য করতে পারে, তেমনি আমাদেরকেও সেই সহিষ্ণুতা শেখায়। নিজের সব কাজে দৃঢ় থাকাটা পাথরের কাছ থেকে আমরা শিখতে পারি। এভাবে পৃথিবীর সকল বস্তু বা ব্যক্তির কাছ থেকে শিক্ষা নিয়েই আমাদের পথ চলতে হয়। শিক্ষার্থীরা, তোমরা কবিতাটি নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছ। আসলে প্রকৃতির উদারতায় প্রত্যেকটি উপাদান থেকে শিক্ষা গ্রহণই হচ্ছে আমাদের এই কবিতার মূল প্রতিপাদ্য বিষয়। তোমরা অবশ্যই বাসায় কি করবে, কবিতাটির মূল ভাব, এতক্ষণ আমি তোমাদের যেটা বোঝালাম, একটি খাতা নেবে এবং মূল ভাবটি কি করবে, তুমি তোমার নিজের ভাষায় লিখবে খাতায়। কারণ সবসময় মনে রাখবে যে 10 বার পড়ার চেতে একবার যদি তুমি খাতায় নিজের মতো করে লিখো 10 বার পড়ার সমান। আর সুতরাং যেই পাঠটি যখন পড়ানো হবে সেই পাঠটিকে কি করবে, ওই মুহূর্তে তুমি চেষ্টা করবে কতটুকু বুঝতে পেরেছো ততটুকু খাতায় লিখবে। যদি খাতায় লিখো তাহলে কি হবে, পাঠটি তুমি খুব সহজেই কি করতে পারবে, আত্মস্থ করতে পারবে। তোমার জন্য আত্মস্থ করা সহজ হবে। তো প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই কবিতাটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমি নেক্সট ক্লাসে তোমাদের কবিতাটির বিভিন্ন সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো অবশ্যই তোমরা আমি এতক্ষণ যে কথাগুলি বলেছি সে বাড়িতে বসে অবশ্যই সেগুলি কি করবে, চর্চা করার চেষ্টা করবে। ঠিক আছে? আর আরেকটা কথা হলো যে প্রায় 2 বছর হতে চললো আমরা একটি অতিমারির মধ্যে যাচ্ছি। এখন এটা যে পৃথিবী ছেড়ে কখন যাবে এটা কিন্তু আসলে বলা প্রেডিকশন করা সম্ভব না। তা আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে অভ্যস্ত হয়ে যেতে হবে একটি নিউ নর্মাল লাইফে। আমরা কোনো কাজ কি করতে পারবো না এখন, আর ঘরে ওইভাবে বসেও থাকতে পারবো না। আমরা কি করব, বাইরে যাব। অবশ্যই কিভাবে বাইরে যাব সেটা হচ্ছে অবশ্যই আমরা কি করব, মাস্ক পরব এবং অবশ্যই কিছুক্ষণ পরপর কি করব, হ্যান্ড স্যানিটাইজ করব। পাশাপাশি আমরা যখন বাড়িতে আসব, বাড়িতে আসার সাথে সাথে আমাদের প্রধান কাজ কি হবে, মাস্কটা খুলে রেখে হাত এবং মুখটাকে কী করা, ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ওয়াশ করা। এবং এভাবে যদি আমরা করতে পারি তাহলে আমরা কি করতে পারবো, আমরা নিরাপদে থাকতে পারবো। এবং আমরা নিজেরা প্রত্যেকে নিরাপদ থাকলে আমাদের পরিবারগুলোও কি থাকবে, নিরাপদ থাকবে। তো প্রিয় শিক্ষার্থী, নেক্সট ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।